$29 মিলিয়ন। ভাবা যায় একটি দেশের রাজনৈতিক পট পরিবর্তন করার জন্য কিংবা একটি দেশের রাজনৈতিক শক্তি বৃদ্ধির জন্য $29 বিলিয়ন ফান্ডিং করা হয়েছে। আমি যদি বাংলাদেশের ভাষায় বিষয়টি বলি তাহলে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন নিয়ে যে আলোচনা সমালোচনার ধূম্রজাল তৈরি হয়েছে সেই পতনের জন্য কি এই $29 মিলিয়ন ফান্ডিং করেছিল ইউএসএআইডি কিংবা আমেরিকার সাবেক যে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন উনার প্রশাসন। এই সকল বিশ্লেষণ এবং আলোচনা সমালোচনার মধ্য দিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম সমূহ বেশ সরবর এবং এই আলোচনা সমালোচনা সহ বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক একটি মন্তব্য থেকে। এবং সেই মন্তব্যে উনি যে কথাটি বলেছেন কিছুটা ঠাট্টার ছলে, সেটি সাধারণত মাত্র দুজন ব্যক্তিকে এই $29 মিলিয়ন দেয়া হয়েছে, তাদেরকে চেক দেওয়া হয়েছে এবং ইউএসএআইডির মাধ্যমে তাদেরকে সেই অর্থায়ন করা হয়েছে এবং সেই অর্থায়নের পেছনে প্রকৃতপক্ষে সরকারকে শক্তিশালী করার একটি বার্তা তিনি বলেছেন। এখন তাহলে প্রকৃতপক্ষে আইনুল ইসলাম কে বা এই দুই ব্যক্তি কে? আইনুল ইসলাম হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্টের একজন শিক্ষক এবং ইউএসএআইডি সহ বিভিন্ন সামাজিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে উনি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এই আইনুল ইসলাম ইউএসএআইডির বিভিন্ন ধরনের ফান্ডিং প্রক্রিয়ার সাথেও জড়িত এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত বিভিন্ন বিষয়ে ফান্ডিং করে থাকেন। এছাড়াও নাগরিক প্রকল্প নামের একটি প্রকল্প কিন্তু উনি পরিচালনা করেন। তাহলে কি বাংলাদেশে বর্তমানে আমরা নাগরিক রিলেটেড যে সকল বিষয়বস্তু দেখতে পাচ্ছি তার সাথে কি এই নাগরিক প্রকল্প ওতপ্রোতভাবে জড়িত কিনা, এই বিষয়টি কিন্তু বর্তমানে ধূম্রজাল সৃষ্টি করেছে। কারণ যদি এই বিষয়টির মধ্যে সম্পর্ক থেকে থাকে তাহলে প্রকৃতপক্ষে আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং জুলাই ও আগস্ট মাসে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সাথে কিন্তু অনেক বিষয়ের মিল হয়ে যাবে। আর এই মিলটি যদি খুঁজে পাওয়া যায় বা এই মিলটি যদি হয়ে যায় তাহলে চোখ বন্ধ করে আসলে ধরে নেওয়া যাবে যে সরকার পতনে বা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য প্রকৃতপক্ষে এই ফান্ডিং এবং এই নাগরিক প্রকল্প সহ আমেরিকার এই ইউএসএআইডির যে ফান্ডিং নামে বাংলাদেশে $29 মিলিয়ন এসেছে এবং আইনুল ইসলাম সহ আরও যে ব্যক্তি রয়েছেন ওনারাই প্রকৃতপক্ষে জড়িত এবং এই ফান্ডিংগুলো সাধারণত আন্দোলনের সময় ব্যবহার করা হয়েছে এবং আন্দোলন সংগঠিত করার জন্য পূর্ব থেকে এই ফান্ডিং থেকে খরচ করা হয়েছে। এখন পর্যন্ত এটির কিন্তু সুষ্ঠু কোনো তথ্য বের হয়ে আসেনি। যতটুকু তথ্য পাওয়া গেছে সাধারণত এই আইনুল ইসলামের ফেসবুক অ্যাক্টিভিটি এবং ওনার কর্মকাণ্ড থেকে, সেখান থেকে জানা গেছে উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউএসআইডির বিভিন্ন প্রকল্প পরিচালনা করেন এবং সেখানে ফান্ডিং করে থাকেন। তাহলে কি ছাত্রদের ফান্ডিং করার জন্য উনার প্রকল্পকে ব্যবহার করা হয়েছে কিনা, এটিও কিন্তু বিভিন্নভাবে প্রশ্নের জন্ম দিচ্ছে। এছাড়াও উনার বিষয়ে আরেকটি তথ্য পাওয়া গেছে, সাধারণত ইউএসএআইডির যিনি আঞ্চলিক রাজনৈতিক কনসালটেন্ট ওনার নাম মাসুম এবং ওনার লিঙ্কডইন পোস্ট থেকে সাধারণত আইনুল ইসলাম এবং ইউএসএআইডির নাগরিক প্রকল্প সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যসমূহে এই ফান্ডিং, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফান্ডিং এবং নাগরিক প্রকল্প নামে যে প্রকল্প করে বিভিন্ন জায়গায় ফান্ডিং করা হচ্ছে সেগুলোও কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তাহলে আমি প্রথমে যেরকম বললাম যে এখনো সঠিক তথ্য কিন্তু উঠে আসেনি যে বাংলাদেশে বর্তমানে যে সকল নাগরিক রিলেটেড বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন সহ অন্যান্য নাগরিক সংযুক্ত বিষয়াবলী, বিশেষ করে নাগরিক শক্তি,
ছাত্র এবং নাগরিক জনতা সহ বিভিন্ন ধরনের ইস্যু, যেগুলো সাধারণত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে আমরা শুনতে পাচ্ছি। তার সাথে কি নাগরিক প্রকল্প জড়িত কিনা, এবং জুলাই আগস্টে যে ছাত্রদের আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যে মোটা অঙ্কের ফান্ড সম্পর্কে শিবির এবং সমন্বয়ক কিছুদিন পূর্বে তাদের বিষয়বস্তু উপস্থাপন করেছে, সেটি কি প্রকৃতপক্ষে এই নাগরিক প্রকল্পের কোনো অংশ কিনা, বা এই নাগরিক প্রকল্পের ফান্ডিং এর অংশ কিনা? যত সময় যাচ্ছে তত কিন্তু এই বিষয়গুলো ঘোলাটে হয়ে যাচ্ছে। এবং এই আইনুল ইসলাম প্রকৃতপক্ষে সরকার পতনের সাথে জড়িত কিনা, এই বিষয়টিও কিন্তু অনেকটা গুরুত্ব সহকারে দেখার এবং বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। এবং এই বিষয়টি যদি আসলে প্রকৃতপক্ষে ঘটে থাকে, যে আইনুল ইসলাম এবং ওনার সহকারী সহ যারাই রয়েছেন এই নাগরিক ঐক্য থেকে শুরু করে নাগরিক যে প্রকল্প, সেই প্রকল্পের সাথে, এবং এই ফান্ডিংগুলো প্রকৃতপক্ষে আসলে কোথায় গিয়েছে, কার কাছে এসেছে, এবং কোন জায়গায় গিয়েছে, কারা ব্যবহার করেছে, কবে ব্যবহার করেছে, এই বিষয়গুলো যদি প্রকৃতপক্ষে উদ্ঘাটন করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশে যে ঘটনাসমূহ ঘটেছে জুলাই এবং আগস্টে, তার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা কিন্তু সম্ভব হবে। এবং এটি যদি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়ে যায় যে প্রকৃতপক্ষে এই ফান্ডিংই দায়ী সরকার পতনের জন্য, কিংবা শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের পতনের জন্য যদি এই ফান্ডিংটি দায়ী, অথবা এই ব্যক্তিবর্গ দায়ী এবং তাদের এই প্রকল্প দায়ী, তাহলে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক একটি পরিবর্তন চলে আসবে। এবং তদন্ত সাপেক্ষে প্রমাণিত হওয়ার সাথে সাথে কিন্তু যিনি ভারতে বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এবং যিনি পতনের শিকার হয়েছেন, উনার জন্য দেশে ফিরে আসার একটি রাস্তা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এবং উনি সাধারণত আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিচার ব্যবস্থা রয়েছে, সেই বিচার ব্যবস্থাকে এই বিষয়টি উত্থাপিত করে প্রমাণ সহ সহজেই কিন্তু উনার যে বিচারিক প্রক্রিয়া রয়েছে, সেই বিচারিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যেতে পারবেন। এবং উনার উপর যে দোষগুলো চাপানো হয়েছে, বা প্রকৃতপক্ষে উনি যে দোষী বর্তমানে গণহত্যা, জুলাই আগস্টের বিভিন্ন ধরনের নাশকতার সাথে জড়িত, সেই বিষয়গুলো কিন্তু উনি যেভাবে বলেছিলেন যে এটি পরিকল্পিত এবং মাস্টার মাইন্ড বা মেটিকুলাস ডিজাইনের অংশ, সেটিও কিন্তু এই ফান্ডিং যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে এই বিষয়গুলো কিন্তু উনার পক্ষে প্রমাণ করা সহজ হয়ে যাবে। আর উনি যদি এই বিষয়গুলো প্রকৃতপক্ষে প্রমাণ করে ফেলতে পারেন, বা ওনার রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি এটি প্রমাণ করে নিতে পারে, তাহলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় বসবে, এবং আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো থেকে কোনো ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে ঠেকাতে পারবে না, কিংবা আটকাতে পারবে না। এবং আন্তর্জাতিক চাপ থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়ে আওয়ামী লীগকে সহযোগিতা করবে।